হ্যালো মারিয়া, আমাকে শুনতে পাচ্ছো? ওয়েলকাম জয়িতা। তোমাদের তোমাদের অ্যাডভান্স পরীক্ষা না নেক্সট? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছো? জি ভাইয়া। জি ভাইয়া। তোমাদের নেক্সট কি অ্যাডভান্স পরীক্ষা? অ্যাডভান্স রিডিং এন্ড হ্যাঁ, রাইটিং? অ্যাডভান্স পরীক্ষা। আচ্ছা, তো আজকেও আমি অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিংই পড়াবো তোমাদেরকে। সো অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং কার প্রিপারেশন কতটুকু? কি কি পড়েছো বাসায়? ভাইয়া অ্যাডভান্স পরীক্ষা ছিল তো, কিন্তু ওটা তো আবার ডেট পিছিয়ে দিছে। এখনো পড়ি কবে নাই কিছুই। কবে পরীক্ষা ওইটা? হ্যালো। কবে পরীক্ষা ওইটা? এখনো ডেট দেয়নি। আর এখন অন্যগুলো কি হবে? ডেট এখনো ফিক্সড করেনি। হ্যাঁ, অন্যগুলো হবে। আর হচ্ছে কালকে হচ্ছে আমাদের ইয়া নিবে, ড্রামার আর পোয়েট্রির। আমরা যে দিছিলাম না আন্দোলনের মধ্যে, কালকে না পরশুদিন হ্যাঁ, সেই পরীক্ষা নিবে, রিটেক। মানে রিটেক বলা যায় আর কি। তো তোমরা তো এক্সাম দিছো। তাহলে তারপর আবার যারা ওই আগের এক্সাম গুলো, হ্যাঁ, আগের এক্সাম গুলি নিয়ে যারা সেভেনের কম পাইছে তাদের ভাইবা হবে। এটি আমি কখনো শুনি নাই এরকম যে নেয়। এটা তো ভালো হয়েছে বুঝছো। এটা তো এবার করছে পোলাপাইন সব, ওই যে ইয়াগুলা চেঞ্জ করছে না। এখন টিচাররা চাপে আছে যে ওরা যদি আগে তো ইন কোর্সে 6-7 দিত তোমাদেরকে, টিচারদের এটা নিয়ে কোনো হেডেক ছিল না, যে ইন কোর্সে ওরা যতই পাক কোনো প্রবলেম নেই। কিন্তু এখন আর টিচাররা কম দিতে পারবে না, ইন কোর্সে এখন নাম্বার বাড়ায়া দিবে। সো আমি কিন্তু বলতেছি, যারা তোমরা আমার মতো বিশ্বাস করো, এখন আর টার্গেট কিন্তু 3 না, এখন টার্গেট হচ্ছে 3.30 প্লাস। ওকে, এখন তোমরা যদি পড়াশোনা ভালো মতো করো, তোমরা কিন্তু 3.30 তুলতে পারবা, বুঝছো? ইভেন পোলাপাইনদের এখন আবার ওই সেলফ স্টাডিটা কঠিন করে ফেলছে। কোনো বাজারে সেট সাজেশন নাই, বাজারে কোনো স্টাডি গাইড নাই, এগুলো বন্ধ করে দিবে। একদম ভালো আইডিয়া, বুঝছো? আমি এটাই পছন্দ করতাম। তো স্টুডেন্ট যারা অ্যাক্টিভ তারা রিসার্চ করবে। সো রিসার্চ ফ্যাসিলিটিসটা বাড়বে, মুখস্থ বিদ্যা কমে যাবে, এবং স্টুডেন্টরা খুবই ভালো করবে। একটা ভার্সিটি লাইফ স্টুডেন্ট সে মুখস্থ বিদ্যা করছে, এটা খুবই হাস্যকর। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, এন্ড তোমরা যদি হার্ড ওয়ার্ক করো তোমরা অবশ্যই ভালো করবা। এবং যারা পরীক্ষার হলে নকল করতো তাদের নকল করার রাস্তা কমে বন্ধ হয়ে যাবে। যারা মুখস্থ বিদ্যায় পারদর্শী ছিল তাদের মুখস্থ বিদ্যাটা খুব কঠিন হয়ে যাবে। সো যারা বুঝে বুঝে পড়াশোনা করছো তাদের জন্য পড়াশোনাটা ইজি হবে। এবং যারা ফ্রি হ্যান্ড রাইটিং ভালো পারো তাদের জন্য ফ্রি হ্যান্ড রাইটিংটা ইম্পর্টেন্ট এখন, কারণ এটাই তোমার এখন মেইন অস্ত্র, বুঝছো? তো তোমাদের নেক্সট পরীক্ষা যেটাই হোক, যেহেতু ফান্ডামেন্টাল বাকি আছে, তো আমি আজকে তোমাদেরকে অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিংটা পড়াবো। তোমরা অনেকদিন ধরে আমাকে সমস্যার কথা বলছিলা যে তোমাদের তে প্রবলেম আছে, যে তোমাদের পয়েমে প্রবলেম আছে, তাই না? তো তোমাদের পয়েম গুলো ধরা শিখাইয়া দিব। তার আগে আমি একটু মেসেঞ্জারে যাই, গিয়ে দেখি শিফা তো ক্লাসের আগে তো খুবই থাকে, অ্যাক্টিভ থাকে। এই মেয়েটার যখন ক্লাস নেই তখন আর এই মেয়েটা থাকে না। ও কিন্তু আমাকে তোমাদের আগেই বলছিল যে ভাইয়া আমার অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর প্রবলেম। আচ্ছা, আর খুব সম্ভবত তোমাদের সাথে আমার জার্নিটা আরো স্মুথ হবে, বিকজ আমি আমার জবটা ফাইনালি ছেড়ে দিচ্ছি বিকজ অফ মাই ওন স্টাডিজ। আমি মাস্টার্সে ভর্তি হয়েছি এবং আমার কালকে মাস্টার্স ইন কোর্সের এক্সাম, এবং সেই এক্সাম রেখে আমি তোমাদের ক্লাস নিচ্ছি বিকজ তোমাদেরকে অনেকদিন গ্যাপ পড়ে গেছে। সো এই জন্য আমি চলে আসছি, ঠিক আছে? সো ভাইয়া যাচ্ছেন না? বাইরে যাচ্ছেন না হ্যাঁ, যাবো তো। ভাইয়া? হ্যাঁ, মাস্টার্স করতেছি কারণ আমার এর আগে যাওয়া হবে না, তো আমি একটা ডিগ্রি নিয়ে নিব।
ডিগ্রি তোমার লাইফে যত আসবে কোনো লস নাই, বুঝছো? তুমি যতগুলো ডিগ্রি অর্জন করতে পারো তোমার নামের পাশে তত ভারী হতে থাকবে, বুঝছো? সো আর ইংলিশে পড়লে এমনিও দুইটা মাস্টার্স করা লাগে, একটা হলো মাস্টার্স ইন এডুকেশন আর একটা হলো মাস্টার্স ইন ইংলিশ। সো আমি ইংলিশে মাস্টার্স করতেছি, দেন মাস্টার্স ইন এডুকেশন করবো বাহির থেকে। তাহলে অলরেডি আমার বাইরের অ্যাপ্লাইও শুরু হয়ে যাবে, এই অক্টোবরের 15 তারিখ থেকে আমার অ্যাপ্লিকেশন শুরু হবে বাইরে। তো ওখানে আমি মাস্টার ইন এডুকেশন আর এখানে আমি মাস্টার্স ইন ইংলিশে পড়বো, বুঝছো? সো আর এই এক্সাম তো আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে, তোমাদেরও তাড়াতাড়ি হয়ে যাবে, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে। সো আমরা ইজিলি দেখা যায় বাইরেও চলে গেলে সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, সো তোমরা দোয়া করো। উম এই জন্য আমি আর কি প্ল্যান করলাম যে যেহেতু দেশে আছি তো শুধু শুধু বসেই তো থাকবো, একটা ডিগ্রি তো দরকার। ঠিক আছে, ভাইয়া কই ভর্তি হয়েছেন মাস্টার্সে? তিতুমিরেই তিতুমিরেই ভর্তি হয়ে গেছি। ঢাকা ইউনিভার্সিটির জন্য অনেকদিন ওয়েট করছিলাম, ঢাকা ইউনিভার্সিটি সার্কুলার দেয় নাই। ওদের লাস্ট 2023 সালে যে সার্কুলারটা দিছে এই বছর আর সার্কুলার দেয় নাই। অগাস্টে সাধারণত সার্কুলার দিয়ে থাকে ইএলটির। তো ওই সার্কুলারটা পাইনি, দ্যাটস ওয়াই আমি আর ঢাকা ইউনিভার্সিটির জন্য ওয়েট করি নাই। আর আমার তো সময়ও নাই, দেখা যায় আমি অন্য কোনো ভার্সিটিতে ভর্তি হব। কারণ আমার তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমি, আল্লাহ যদি চায়, আমার যদি ভাগ্যে লেখা থাকে তাহলে আমি চলে যাব। তো যেটা করব সেটা হচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা, দেখো, হুস উডস পয়েম পড়ব, অবশ্যই আমরা কোশ্চেন দেখব না, ঠিক আছে? পয়েম পড়বো আগে, কোশ্চেন পরে দেখব। এটা হলো পরীক্ষার হলেও এই কাজটা করবা। তোমাদের সামনে যেই পয়েমই আসুক না কেন, ধুম ধারাক্কা লেখা শুরু করবা না। কি করতে হবে বলো তো সবাই, বলো। পয়েম আসলে কি করতে হবে? আগে কোশ্চেন করতে হবে। কোশ্চেন পড়তে পড়তে হবে, হবে 2-3 বার। কোশ্চেন পড়তে হবে। তারপর কয়েকটা জিনিস মার্ক করতে হবে, সেটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে দা পয়েম, ক্লাসিফিকেশন অফ পয়েম, ক্লাসিফাই দা পয়েম, ক্লাসিফাই দা পয়েম, যে এইটা কি ধরনের পয়েম। তো পয়েম তো অনেক ধরনের হয়, সনেট, ওড, তারপর এপিক তো জীবনও দিবে না, দিবে? কারণ এপিক তো অনেক বড় কবিতা, তোমাদের কখনো এপিক আসবে? আসবে না, এপিক বাদ। তাহলে সনেট, ওড, এলিজি, তারপর কি আসতে পারে আর? ওডটাও সাধারণত দিবে না, ওডটা অনেক বড় কবিতা, এই ধরনের হইতে পারে। তারপর হচ্ছে যেটা বের করবো সেটা হচ্ছে টোন। টোন অনেক ধরনের হয়ে থাকে। কবি বেশিরভাগ সময় মেলানকলিক থাকে যখন কষ্ট পায়, কলিক। তারপর কবি জয়ফুল থাকে, বা জলি আমরা বলি, জলি। তারপর আহ কবি কি হইতে পারে? সলেম হইতে পারে, কবি চিন্তিত। কবি প্যাসিমিস্টিক হইতে পারে। কবি অপটিমিস্টিক ও আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, না? আমি তো, এখন দেখা যাইতেছে না? যাচ্ছে না, দেখতেছি তো, আগে থেকে দেখছি। ও, আগে থেকে দেখতেছো, আচ্ছা। অপটিমিস্টিক হইতে পারে। আগে কবিতাটা দেখা যাইতেছিল, এখন স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা, অপটিমিস্টিক দেখা যাচ্ছে, অপটিমিস্টিক তো এই ধরনের টোন হইতে পারে। তারপর আমরা তাহলে ফার্স্টে কি করব, ক্লাসিফাই দা পয়েম, দেন আমরা ইয়া করব, তারপর আমরা টোন বের করব, টোন বের করব। তারপর সবার আগে, তার আগে একটা কাজ হচ্ছে যে, যেটা দেখব সেটা হচ্ছে চুরিবিদ্যা মহাবিদ্যা, এই কবিতাটা, এই পয়েমটা ফার্স্ট অথবা অর সেকেন্ড ইয়ারে কোনো পয়েম কিনা। যদি পয়েম কমন পড়ে যায় তাহলে তোমার ঈদের দিন, বুঝছো?
তার মানে প্রথম যেটা দেখবা সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারের কোনো পয়েম কিনা। ঠিক আছে, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পয়েম গুলো জানো না, ফার্স্ট ইয়ারে কি আসছে? আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার সময় ফার্স্ট ইয়ার ওয়ার্ডস ওদের আই ওয়েন্টেড লনলি অ্যাজ এ ক্লাউড আসছে। ঠিক আছে, তো আমার খুবই খুশি লাগছিল। তারপর কি স্টপিং বাই উডস এটাও আসছে। তো অনেকগুলো পয়েন্ট দেখা যায় কমনও পড়তে পারে, নাও কমন পড়তে পারে। ঠিক আছে, সো যখন কমন পড়বে তখন তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে, যখন কমন পড়বে না তোমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হইলো মেইন ব্যাপার। তো তারপর সামারি, দেন এগুলো যখন আমি করব, কবিতাটা যখন আমি এক থেকে তিনবার যখন আমি পড়বো, পড়ার পরে আমি কি করব, কোশ্চেন দেখব। কোশ্চেন দেখার পরে কি বলবে, রাইট এ ক্রিটিক্যাল সামারি। তারপর কি বলছে, ফিগার অফ স্পিচ অফ দিস পয়েম। তো ফিগার অফ স্পিচ বের করা কোনো কঠিন না। দেখো এখানে কিন্তু অনেক, একটা কবিতা তুমি জানো কি কি ফিগার অফ স্পিচ আছে। একটা কবিতা সাধারণত অনেকগুলো ফিগার স্পিচ থাকতে পারে, যেমন তোমার সিমিলি, মেটাফোর, তারপর তোমার হাইপারবোল, তারপর তোমার ইউজ করতে পারে কনসেপ্টস। সো ডিফারেন্ট ইউজ করতে পারে। তো দেখি এখানে কি কি বলছে, স্পিচ, মেটাফোর, পার্সনিফিকেশন, ইমেজারি, দেখছো এই যে এইগুলাই বলতেছে। তো তারপর কি বলছে, হাউ হ্যাজ দ্য পোয়েট মেড আ কন্ট্রাস্ট বিটুইন সিভিলাস লাইফ এন্ড দ্য ফরেস্ট লাইফ। সো আমি বলবো এই টাইপের কোশ্চেন যদি আসে তোমার, ঠিক আছে, এই টাইপের যদি কোশ্চেন, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, এই টাইপের কোশ্চেন যদি আসে, হাউ হ্যাজ দ্য পয়েট মেড এ কন্ট্রাস্ট বিটুইন দ্য সিভিলাইজড লাইফ এন্ড দ্য ফরেস্ট লাইফ, এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ? জি ভাইয়া। হ্যাঁ দেখছি। এই টাইপের কোশ্চেন যদি আসে আমি বলবো অ্যাভয়েড করার জন্য। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পয়েম? তো দেখো, আমি যদি অলরেডি কবিতা পড়ে যেগুলো বুঝতেছি, প্রথমত তোমরা টোন বুঝবা, কবিতাটা কোন ধরনের, এগুলো যদি বুঝো তাহলে তোমার জন্য কবিতাটা সামারি বের করাটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু কবিতাটা যখন এই যে ডিপ অ্যানালাইসিস, হাউ হ্যাজ দ্য পয়েট মেড আ কন্ট্রাস্ট বিটুইন সিভিলাইজড লাইফ এন্ড দ্য ফরেস্ট লাইফ, এই থেকে এই কোশ্চেনটা একবার একটু ভাবো তো। তার মানে তুমি কিন্তু সামারির একটা ক্লু পেয়ে গেছো এই কোশ্চেনে, টিচার তোমার একটা ক্লু দিয়ে দিছে। তুমি দেখো, তার মানে এই কোশ্চেনটাকে আমি যদি অ্যাফার্মেটিভ করি তাহলে কি বলে, দ্য পয়েট হ্যাজ মেড এ কন্ট্রাস্ট বিটুইন সিভিলাইজড লাইফ এন্ড দ্য ফরেস্ট লাইফ। তার মানে এই কবিতাটা কিন্তু একটা তোমাকে থিম দিয়ে দিছে, এই কবিতাটা তুমি সামারি লিখবা যে তোমার কিন্তু একটা কি হয়ে গেল, তোমার একটা ক্লু হয়ে গেল, তাই না? টেকনিকটা বুঝতে পারছো সবাই? এই কোশ্চেনটা কিন্তু আমি হ্যাঁ অ্যান্সার করছি বা না করছি ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু এই কোশ্চেনটার মাধ্যমে আমি কি কবিতাটা বুঝতে পারতেছি এখানে দুইটা জিনিসে কন্ট্রাস্ট করা হয়েছে, একটা কি সিটি লাইফ আর একটা হচ্ছে ভিলেজ লাইফ বা ফরেস্ট লাইফ। ঠিক আছে, তার মানে ঠিক এইখানেও দেখো, এইখানেও কিন্তু সেম কাজ করবে। হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দ্য, এই লাইন বলছে, তারপর কি বলছে, সিম্বলিজম। সো এইখানে কিন্তু নাই। তো এখানে তুমি কি করবা, এখানে এই এক্সপ্লেনেশনটা বোঝার চেষ্টা করবা। হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য ফলোইং লাইন এন্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। তার মানে এখানে মনে করবা যে টিচার কোন একটা লাইন তোমাকে এক্সপ্লেনেশন করতে বলছে, তার মানে ইট ইজ দ্য ভাইটাল লাইন অফ দ্য পোয়েম। ঠিক আছে, তার মানে এটা খুবই ভাইটাল লাইন, তার মানে এই লাইনটার এক্সপ্লেনেশন তুমি সবার আগে বোঝার চেষ্টা করবা। তার মানে টেকনিক গুলো কি, আমরা সবাই একটু খাতায় লিখে রাখো এবং পরে ভুলে যাবা। ঠিক আছে, পরে কিন্তু ভুলে যাবা। টেকনিক গুলো হলো, 1 নম্বর কোশ্চেন দেখবো, কোশ্চেন দেখবো, কোশ্চেন দেখবো। কোশ্চেনে আমি কি খুব তোমাদেরকে খারাপ পড়াচ্ছি? কিন্তু তোমাদের পোলাপাইন ক্লাস করে না, আমার খুবই খারাপ লাগে। আর তোমরা একটু ভাইয়ের কথা বলো না সবাইকে যে ভাইয়া ক্লাস নেয়, ব্যাচটা একটু আমাদের আবার করতে হবে, গ্যাদার করতে হবে, এরকম বলো না তোমরা। কি কথা বলছো না কেন? কোশ্চেন দেখবো, তারপর কি করব, কোশ্চেন থেকে আইডিয়া বের করার ট্রাই করব। তারপর কি, আহ তারপর হচ্ছে পয়েমে
ইম্পর্টেন্ট লাইন খুঁজে বের করব এক্সপ্লানেশন দেওয়া থাকলে, এক্সপ্লেনেশন আসলে সোজা, এক্সপ্লানেশন আসলে ওই লাইনগুলোই ইম্পর্টেন্ট লাইন্স। ওকে, তাহলে আমরা তাহলে কয়েকটা কবিতা সলভ করি, কি বলো? টেকনিক মোটামুটি জানছি না এখন? পারবো সলভ করতে? মারিয়া শুনতে পাচ্ছো? জয়িতা শুনতে পাচ্ছো? ফাহমিদা শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুরু করেন ইনশাল্লাহ। ওকে, তো আমি তিন কবিতাগুলো অ্যান্সার করা খুবই সহজ। আনসিন দিয়ে শুরু করতে চাই। হুস উডস, দিস আর আই থিঙ্ক নো, কার এই কার্ডগুলো? ঠিক আছে, আই থিঙ্ক আই নো, আমি জানি। হিজ হাউস ইন দ্য ভিলেজ, দো, যদিও তার বাড়ি ভিলেজে। ঠিক আছে, হি উইল নট সি মি স্টপিং হেয়ার, সে আমাকে এখানে থামতে দেখেনি। টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, এবং দেখেনি তার উটগুলোতে কি স্নো দ্বারা ভরে গেছে, বা স্নো দ্বারা তার উটগুলো ঢেকে গেছে। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার টু স্টপ উইদাউট আ ফার্ম হাউস নিয়ার, বাট বিটুইন দ্য উডস অ্যান্ড দ্য ফ্রোজেন লেক, দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। তার মানে কি বলছে? মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার, তার মানে কবি বোঝা যাচ্ছে কবির একটা হর্স আছে। কুয়ের অর্থ আমি জানি না, তুমিও জানো না, পরীক্ষার হলে এরকম অনেক ওয়ার্ড থাকবে, জানবা না, জানার চেষ্টাও করবে না। টু স্টপ, আমি কি টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার, তার মানে কি সে হর্স নিয়ে একটা ফার্ম হাউসের কাছে থামছে। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, এবং সে থামছে কোথায়? যেখানে একটা ফ্রোজেন লেক এবং উডটার মাঝখানে। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, এবং তার কাছে এমন পরিবেশটা হচ্ছে যে এই ইভিনিংটা, এই সন্ধ্যাটা হচ্ছে সব থেকে বেশি অন্ধকারাচ্ছন্ন। হি গিভস হিজ হার্নেস বেলস এ শেক, তার একটা বেলটাকে কি করছে? নাড়া দিচ্ছে, মানে ঘন্টা বাজাইছে। টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, এবং সে এখানে জানতে চাইছে যে তার কোনো মিস্টেক আছে কিনা। ঠিক আছে, দে অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অফ ইজি ওয়াইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক, তার মানে কি বলছে দেখো? হি গিভস হিজ হার্নেস বেলস, তার একটা বেল, সে বেলটা বাজাইছে। ঠিক আছে, এবং সে বেলটা বাজাইছে কেন? টু আস্ক ইফ, অন্যদেরকে দেয়ার ইজ সাম মিস্টেক, এখানে কোনো একটা ভুল হয়েছে, বা এখানে কাউকে করার জন্য, বা কাউকে ইশারা করার জন্য, বা কাউকে খোঁজার জন্য, একটা জনমানব শূন্য একটা জায়গার কথা বলছে। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অফ ইজি ওয়াইন অ্যান্ড ডাউন এ ফ্লেক, তার মানে একটা বাতাস এবং এই প্রকৃতির নাড়াচড়া বাদে এখানে কোনো সাউন্ড ছিল না, একদম জনমানব শূন্য। দ্য উডস আর লাভলি, এই কাঠগুলো কি অনেক বেশি সুন্দর, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিস টু কিপ, অ্যান্ড মাইলস টু গো ফর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই সেলফ। এবং এইখানে একটা সুন্দর লাইন, আমরা অলরেডি এই জায়গায় লাইনটা পেয়েছি, যে এক্সপ্রেশন করেছে যে কবি, যে অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। সো স্লিপটা কি সিম্বলাইজ করে আমাকে বলতে পারো? কোন জায়গায় স্লিপ দেখলে স্লিপটা কি বলে? কি? মৃত্যু। হ্যাঁ, বাই ডেথ। ডেথ, ইয়েস, তুমি তো চালাক ডেথ। মেয়ে। ডেথ, তার মানে স্লিপটা হচ্ছে ডেথ। তার মানে কবি, আমরা বুঝতে পারছি কবি অনেক দূর যাবে। ঠিক আছে, বিফোর দ্য আই স্লিপ, তার মৃত্যুর আগ পর্যন্ত সে অনেক দূর যাবে। তার মানে আমরা অলরেডি বুঝতে পারছি যে কবি অ্যাটিটিউড দেখে কবি একজন ট্রাভেলার। ঠিক আছে, যে অশ্ব আরোহণ করে। ঠিক আছে, তার মানে দেখো আমি কিন্তু কবিতা থেকে অনেকগুলো ক্লু বের করে ফেলছি। প্রথম ক্লু কি? তোমরা এক একজন করে ক্লু বলো, আমি দেখি কি কি আমার কবিতা থেকে আমি ধারণা নেই। এগুলো কিন্তু পড়বা, মার্ক করবা, পড়বা, মার্ক করবা। পরীক্ষা হলে টিচার যদি দাগ দাগ দিতে মানা করে প্রশ্নে, তখন কি করবা? খাতায় রাফ করবা, বা খাতায় এক জায়গায় লিখে রাখবা পয়েন্টগুলো। ক্লিয়ার? ভাইয়া, হ্যাঁ,
ভাইয়া, বলো। একটা মেয়ে একটা ডেমো ক্লাস করতে যাচ্ছে। ডেমো ক্লাসের জন্য সবাই ওয়েলকাম, ওয়েলকাম। ডেমো ক্লাস কোনো নিষেধ নাই। বললাম আমার একটা ফ্রেন্ড। আচ্ছা, একটু তাহলে ও ও পয়েম অ্যানালাইসিসটা বুঝে না, তা আমি চাই যে ও এখান থেকে একটু মানে বুঝুক আপনি কেমন করান। আমি লিঙ্কটা শেয়ার করি। দাও, শেয়ার করে দাও। ও তো অনেক লেট করে ফেলছে, আমাকে আগে বলতা। হ্যালো। আমাকে আগে বলতা। ও তো আগে বলেনি বলবো, ও এখন আমাকে টেক্সট করছে এই যে 10:56 তাতে 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 দাও। ও ক্লাসের অনেক কিছু পাবে না, কারণ ওই আচ্ছা। শিফা করছে। শিফা ক্লাসের অনেক, এই যে আমি যে এতক্ষণ তোমাদের যে টেকনিক গুলো বলছি, এগুলো কি ওরা পাবে বলো? কোনো কিছু পড়ার আগে ওই জিনিসের টেকনিক জানাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে তোমার ওই জিনিসটা পড়তে ইজি হয়ে যায়। এখন আমি টেকনিক বলছি, তোমাদের মাথায় এখন আসে না যে আমি কি কি বলছি, ফার্স্টে কি করব, কবিতাটা কোন ধরনের কবিতা। তার মানে এখন আমি যেগুলো টেকনিক বলছি ওগুলোর সাথে মিলাও। মারিয়া তাড়াতাড়ি করো, আমি একটু জয়েন করবো, তারপর আমি বলি, নাহলে ও এইটুকু মিস করবে, সো ওর ক্লাস করে আর লাভই হবে না। আজকে তোমাদের অনেক পড়া আছে, এখান থেকেও অনেক পড়া আছে। আল্লাহ, তোমরা তো অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর ক্লাস গুলো তোমাদের নেওয়া হয় না, ক্লাস জমে আছে বুঝছো। হ্যাঁ জয়িতা, সব থেকে ভালো এক্সাম দিছো কোনটা? পোয়েট্রি। পোয়েট্রি। ফাহমিদা, তুমি কোনটা ভালো দিছো সব থেকে? হ্যাঁ। ফাহমিদা কি সাউন্ড প্রবলেম নাকি? শিফা, তোমার কোনটা ভালো হয়েছে সব থেকে এক্সাম? পোয়েট্রি। সেই হয়েছে পরীক্ষা। রোজ ভালো হয় নাই? না, প্রোজে আমার কোনো ইন্টারেস্টই ছিল না, তারপরও টেনে টুনে দিয়ে আসছি। ফেল করবা? খুব কঠিন। না, ফেল করব না, ভালো নাম্বার উঠবে না। আচ্ছা, তোমাদের প্রজেক্ট, প্রজেক্ট কি কোশ্চেনটা আসলে আমাকে একটু দেখাইলো না তো। ভাইয়া, 3টা প্রশ্ন দিলে কি পাস আসবে? 3টা প্রশ্ন ভালো করে লিখলে পাস আসবে। লেখার মতো লিখতে পারলে একটা প্রশ্ন লিখো পাস আসে। ফ্রান্সিস বেকন আমি 10 পৃষ্ঠা লেখছি টাইনা টুইনে। খুব ভালো কাজ করছো, এই জন্য তুমি একটা অ্যান্সার করতে পারো নাই। ওইটা 8 পৃষ্ঠা লেখা দরকার ছিল। 8 পৃষ্ঠারই, কিন্তু কিভাবে জানি 10 পৃষ্ঠা হয়ে গেছে বলতে পারি না। ভালো টাইম মেনটেন, সবার জন্য বলতেছি, টাইম মেনটেন ইজ আ ইম্পর্টেন্ট থিং। সো তুমি যদি টাইম মেনটেন না করতে পারো, একটা কোশ্চেন বা 15 পৃষ্ঠা লিখো, আরেকটা পৃষ্ঠা প্রশ্ন তুমি লিখতেই পারো না, কোনো লাভ নাই। সো ওই 15 পৃষ্ঠা তোমাকে 10-12 বেশি বেশি দিবে না। আর আরেকটা প্রশ্নতে তুমি তো নাম্বারই ক্যারি করলো না, তাহলে তোমার লাভ কি হলো? ভাইয়া, ইনফরমেটিভ ভাবে যদি একটা অ্যান্সার লেখা যায় 6-7 পৃষ্ঠা যথেষ্ট। 7 পৃষ্ঠা ঠিক আছে। 7 পৃষ্ঠা ঠিক আছে, 6 পৃষ্ঠা না। 7 পৃষ্ঠা নিচে যেও না। আর লিখাটা, লিখার ভিতরে অনেক কিছু ভ্যারি করে। লাস্ট এক্সামে আমি তোমাদের মধ্যে অনেকের অনেক কিছু চেঞ্জ দেখছি, যে লাইক আহ ফাহমিদা, জয়িতা খুবই ভালো লিখছে, বাট ওরা কোটেড লাইন্স দেয় নাই। মারিয়া একটু খারাপ লিখলো, মারিয়া আবার কোটেড লাইন্স দিছে, ওইখান থেকে নাম্বার ক্যারি করে ফেলবে। সো এই জিনিসগুলো তোমরা মেনটেন করবা। তোমরা কোটেড লাইন্স দাও মানে হচ্ছে তুমি ইউ ইউ হ্যাভ এ গুড রিলেশনশিপ উইথ ইউর টেক্সট বুক, তোমার টেক্সট বুকের সাথে খুব ভালো সম্পর্ক রয়েছে। আর যদি তুমি কোটেড লাইন্স গুলো অ্যাড না করো, তাহলে কিন্তু টিচার বুঝবে না, টিচার ভাববে যে তুমি অন্যদের মতো মুখস্থ করে আসছো। ঠিক আছে? সো আমরা কিন্তু এখন জাস্টিফাই করব যে কবিতাটা আসলে কোন ধরনের। তো আমরা আগেই অ্যান্সারে যাব না, আগেই আমরা অ্যান্সারের ভিতর যাব না, এটা আমি অলরেডি বলে দিছি। আমরা আগে কি করব, কবিতাটার এতে যাব। তো আমি অলরেডি এগুলো বলে দিছি যে আমি আগে কি কি করব।
ওকে, তো ফার্স্টে আমি দেখি কবিতাটা কি, সনেট অর ওড? না। কবিতা কি কোনো সনেট, ওড অর ইলেজি? না। কারো মৃত্যু সংবাদ দিছে? দেয় নাই। সো এগুলো যদি না হয় তাহলে কবিতাটা ইজ এ লিরিক্যাল পয়েম। তাহলে এই কবিতাটা কি পয়েম বলো তো? বুঝতে পারছো শিফা জয়িতা? এই কবিতাটা কি ধরনের পয়েম? লিরিক্যাল পয়েম। যেহেতু আমার সনেট না, যেহেতু আবার 14 বলুন লাইন তো। নাই। ওড না, ওড ওড হইলে আরো বড় হইতো। এলিজি না, সো এটা লিরিক্যাল পয়েম। সো টোন কি? অনেকটা অ্যাডভেঞ্চারাস, বা লাস্টের দিকে আমরা একটু দেখতেও পাই যে একটু স্যাড টোন দিছে, যে কবি ডেটের কথা বলছে, যে সে অনেক পথ পাড়ি দিবে এন্ড মাইলস টু গো, এবং আমি অনেক দূর পাড়ি দিব বিফোর আই স্লিপ। বাট এখানে কিন্তু ডেথের কথাটা কিন্তু করে নাই। দ্যাটস ওয়াই এই কবিতাটা কিন্তু মেলানকলিক হওয়ারও চান্স নাই। তো জলি, হ্যাঁ জলি বলা যেতে পারে, কারণ কবিটা অনেক অ্যাডভেঞ্চারাস এবং সে লাইক টু, সে পছন্দ করে অ্যাডভেঞ্চারাস জার্নিটা। ঠিক আছে, সো এটা বলা যেতে পারে। বাট এইখানে যেইটা বলা যেতে পারে টোন, টোনটা হচ্ছে কবি অ্যাডভেঞ্চারাস, বা কবির অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চারাস। ঠিক আছে, তার মানে সো কবি হ্যাপিলি অ্যাডভেঞ্চারাসও বলতে পারো, বা খুবই হ্যাপি অ্যাডভেঞ্চারাস। তো আমরা কবিতা যখন সামাইটা লিখবো, আমরা তাহলে আমরা ফার্স্টে বুঝতে পারতেছি এই যে এখানে যে কবি, ইন দিস পোয়েম দ্য পয়েট ইজ এ ট্রাভেলার, দ্য পয়েট ইজ এ ট্রাভেলার, হি ইজ রাইডিং অন আ হর্স ইন এ ডার্ক ফরেস্ট। তার মানে আমরা একটা দেখতে পাচ্ছি সে একটা ফরেস্টে, সে কখন যাত্রা করেছে এখানেও আমরা বলেছি। দেখো এটা বুঝেছি যে এইখানে সে ওইখানে, এখানে কবিতাটা আমরা আগেই বুঝেছি যে 2-3 বার পড়ছি। আমি তো একবার পড়ে বুঝে গেছি, তোমাদের কিন্তু 2-3 বার পড়া লাগবে। তাই আমি সবাইকে বলে দিব যে তোমরা কিন্তু পরীক্ষা হলে অবশ্যই একটা কবিতা 2 থেকে 3 বার, মিনিমাম 2 থেকে 3 বার কিন্তু পড়বা। কবিতাটা 2 থেকে 3 বার তুমি পরীক্ষার হলে পড়বা। তো আসো আমি দেখি তাহলে এখন কি বলতেছে, যে ইন দিস পয়েম দ্য পয়েট ইজ এ, আচ্ছা এবার আসো, অনেকটা বুঝে গেছি। তাহলে ডিসকাস দ্য সিম্বলিজম অফ দিস পয়েম। তার মানে দ্য জার্নি অফ স্পিকার ইজ দ্য জার্নি অফ, বলো, দ্য জার্নি অফ স্পিকার ইজ দ্য জার্নি অফ, অ্যাডভেঞ্চার। না, is the journey of, কি বলো, লাইফ। লাইফ। ইয়েস, কারণ তার লাইফটা তো শেষ, তার জার্নি শেষ হয়ে গেলে কি সে, তার জার্নি কখন শেষ হবে বলো তো? বলছে যে লাস্ট লাইন, দেখো আমি তোমাকে সবসময় আগেই বলছি যে লাস্টের 2 লাইন, যেই লাইনটা তোমার এখানে এক্সপ্লেনেশন দিবে, এটা কিন্তু আমাদের টেকনিক। এন্ড মাস্ট টু গো বিফোর আই স্লিপ, যেই লাইন এক্সপ্লেনেশন থাকবে সেই লাইনটা কিন্তু আমার এইখানের মধ্যে সব থেকে নোটেবল লাইন। তো নোটেবল লাইনগুলো থেকে আমি বুঝতে পারছি যে তার লাইফের জার্নিটা এই ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ না পর্যন্ত তার লাইফে ডেথ আসবে। ডেথ যতক্ষণ না তাকে ওয়েলকাম করবে ততক্ষণ তার জার্নি চলতে থাকবে। এন্ড দ্যাটস ওয়াই দ্য জার্নি অফ স্পিকার ইজ দ্য জার্নি অফ লাইফ। ওকে, হর্সেস, হর্স সিম্বলাইজ কি করে বলতো? ঠিক আছে, হর্স কিন্তু সিম্বলাইজ করে, হর্স কি করে? স্পিকার্স ট্রান্সপোর্ট অফ লাইফ, অর স্পিকার্স কি লাইফ, আমরা লাইফে যেটা দিয়ে জার্নি করি বা আমাদের লাইফ যেটার মাধ্যমে অতিবাহিত করি, তার মানে হর্স কি আমাদের লাইফের স্পিকার্স, নিত্য প্রয়োজনীয় জিনিস, বা যেটা দিয়ে সে তার লাইফে জার্নি করে। ডার্ক উইন্টার মিন্স কি করে? তার লাইফের জার্নিটা খুবই দুরূহ। তার মানে আমি যদি শুরু থেকে দেখি, দেখো আমার অনেকগুলো জিনিস আছে, যে স্পিকার কি বলতেছে, যে সে একটা জনমানব শূন্য, বা সে একটা ভিলেজের দিকে যাত্রা করছে। হুজ দিস আর আই থিঙ্ক আই নো হিজ হাউস ইজ ইন দা ভিলেজ। তো সে তার বাড়ি কি গ্রামে অবস্থিত, কিন্তু
হি উইল নট সি মি স্টপিং হেয়ার, সে আমাকে এখানে থামতে দেখে নাই, টু ওয়াচ হিজ উডস ফিল্ড আপ। মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নিয়ার। তার মানে কি সে একটা ফার্ম হাউসের কাছে ভাইয়া থামছে। পয়েমটা কই পাবো? পয়েম না দেখে মানে বুঝতে একটু কষ্ট হচ্ছে না আমাদের। পয়েম দেখতেছো না? না হ্যাঁ হ্যাঁ, আগে বলবো না, এখন দেখতেছো? না, হ্যাঁ এখন দেখছি। একটু বলবা যখন স্ক্রিন গুলো আমি পড়াবো, আমি অবশ্যই ওইটা তোমাদেরকে ওপেন করে পড়াবো, ঠিক আছে? আমি তো পরে এতদিন তো জানো যে কোনো কিছু আমি ওপেন করে তোমাদেরকে দেখায় দেখায় পড়াই। তাহলে কি দেখো, হুজ উডস দিস আর্থ আই থিঙ্ক আই নো, তো এটা কি সামারি লেখাটা কঠিন হবে বলো তো এখন? এখনো কার কার সামারি লিখতে কষ্ট হবে সেটা একটু আমাকে বলো। কবিতাটা কিন্তু আসছে, পরীক্ষায় আসছে, পোলাপাইন কানছে, এরকমও হয়েছে, পোলাপাইন হাসতে হাসতে বের হয়েছে, এটাও হয়েছে। বলো। আচ্ছা, দা স্পিকারের জার্নি হচ্ছে জার্নি অফ লাইফ, আবার লাইফের জার্নি হচ্ছে একটা জার্নি অফ অ্যাডভেঞ্চার। আমি তোমাকে এটা ফার্স্ট কি ভুল ভাই? লিখতে পারবা সেটা বলছি, সামারিতে তো তোমার এত ডিপ থট লেখার দরকার নেই, কারণ এই ডিপ থট সামারিতে লিখলে তুমি অন্য কোশ্চেনে কি লিখবা? যদি তোমাকে বলে ফিগার অফ স্পিচ বের করতে, সিম্বলিজম বের করতে, তখন এগুলো কি লিখবা? এক্সট্রা কথা লেখা যাবে না। সামারি বলছে তুমি শুধুমাত্র সামারি লিখবা। তো সামারিতে কি লিখবা? দ্য স্পিকার, আমি আবারও বলে দিচ্ছি, এই কবিতাটা যদি একটু পড়ি, আমরা আবার একটু আরেকবার পড়ি। হুজ উডস দিস আর আই থিঙ্ক আই নো, কার এই কার্ডগুলো এইখানে আছে, আমি জানি এটা কার। হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ, দো যদিও তার হাউস ভিলেজে রয়েছে। হি উইল নট সি মি স্টপিং হেয়ার, সে আমাকে এখানে থামতে দেখেনি, টু ওয়াচ হিজ উডস ফিল আপ উইথ স্নো, এবং সে এটাও দেখে নেই যে তার এই যে কাঠগুলো কাঠগুলো স্নোতে ঢেকে গেছে। মাই লিটল হর্স, আমার ছোট্ট ঘোড়াটা, বা মাস্ট থিঙ্ক ইট কুয়ের, অবশ্যই চিন্তা করা যায় এটাকে কুয়ের, আমি জানি না, টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস ভাইয়া, নিয়ার। হ্যাঁ বলো। ফার্স্ট প্যারাই কার 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 বুঝাইলো, কার স্নো বুঝাইলো। কার গাছ বুঝাইছে, কেন গাছ বুঝাইছে, এটা তো দরকার নেই আমাদের। আমি ফার্স্টে কি করব, কবিতাটা পড়বো, আমি আগেই চিন্তা করব না। আগে চিন্তা করলে আমি আগাইতে পারবো? আমি পুরো কবিতাটা পড়বো 2 থেকে 3 বার, তারপর আমি চিন্তা করব। টেকনিক বুঝছো মারিয়া? হ্যাঁ কবিতা আমি দুই হ্যাঁ থেকে বুঝছি। পড়বো, তারপর আমি বুঝবো পুরাটা। তো তুমি যদি ফার্স্ট প্যারাটা পড়েই বোঝার চেষ্টা করো, তোমার তো দেখা যায় আইডি, তুমি এই কবিতাটা আগে পড়ছো কখনো? হ্যাঁ, তো তুমি একটা নতুন কবিতা তুমি না স্ট্যান্জা পড়েই কি বুঝে যাবা? অনেক সময় রাইটার ফার্স্ট স্ট্যান্ডার্ড একটা জিনিস বুঝায়, পরবর্তীতে সে এটাকে অন্যভাবে টার্ন নেয়, তো এরকমও তো হইতে পারে। তো তারপর কি বলতে বলছে যে মাই লিটল হর্স, আমার ছোট্ট ঘোড়া, মাস্ট থিঙ্ক ইট, এটাকে মনে করা যায় কুয়ার, টু স্টপ উইদাউট এ ফার্ম হাউস নেয়ার, এবং এই আমরা ফার্ম হাউসের কাছে থামি নাই, বরং টু স্টপ, আমরা থামছি উইদাউট এ ফার্ম হাউস এ নিয়ার। আমাদের হর্স গুলো সাধারণত কোথায় থামানো হয়? হর্সের খড়ের গাদা, বাট ওই কি করছে, এখানে থামে নাই, সে থামছে কোথায়? বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, একটা উড এবং ফ্রোজেন লেকের কাছে তার হর্সটাকে থামাইছে। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, তার মানে যে সেই সময়টা ছিল কই, অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন, গুটগুটে অন্ধকারাচ্ছন্ন একটা ইভিনিং এ সামনে সে, হি গিভস হিজ হারনেস বেলস আ শেক, সে তার আহ, এই ঘোড়ার হার মানে হচ্ছে ঘোড়ার যে কেশর, হারনেস বেলস আ শেক, তার এই ঘোড়ার কেশর বা সেই ইয়া দিয়ে সে একটা বেলস নাড়াইছে, টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, এবং সে মনে করছে যেন, আস ইফ, ইফ যুক্ত মানে কি, সে জিজ্ঞাসা করছে যেন, ইফ মানে যেন, তো আস্ক ইফ যেন, দেয়ার ইজ সাম মিস্টেক, এখানে কোনো একটা মিস্টেক আছে বা ভুল হয়েছে। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অফ ইজি ওয়াইন্ড অ্যান্ড ডাউনি ফ্লো, এখানে শুধুমাত্র একটা সাউন্ডের আওয়াজই পাওয়া যাচ্ছে, যে সাউন্ডটা হচ্ছে বাতাস, এবং এই যে ডাউনি ফ্লেক মানে হচ্ছে লেকের যেই পানির যে ছলছলানি আওয়াজ, সেই আওয়াজটা, ঠিক আছে? হচ্ছে দ্য উডস আর লাভলি অ্যান্ড ডার্ক ডিপ, উডস গুলো হচ্ছে অনেক বেশি লাভলি এবং এটা অনেক ডার্ক ডিপে অবস্থান করে। অ্যান্ড অ্যান্ড আই হ্যাভ প্রমিস টু কিপ, এবং সে এই উড গুলো কি যত্ন করে বা এগুলো রেখে দিবে। তো অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ,
এবং এবং সে কি ভ্রমণ চালিয়ে যাবে যতক্ষণ না সে ঘুমিয়ে যায়। তো দেখো এইখান থেকে কি বুঝতে পারছি যে স্পিকার স্পিকার হচ্ছে একজন ট্রাভেলার, সে অশ্ব আরোহণ করে, ঠিক আছে, এবং সে একটা স্মল ফরেস্টের দিকে, যেখানে তোমরা এইভাবে বলবা হি স্টপস বিটুইন দ্য উডস এন্ড দ্য ফ্রোজেন, দ্যাট মিনস হি ইজ স্টপিং নিয়ার দ্য ফরেস্ট, ঠিক আছে, অ্যান্ড forest, and he found some woods in there which was filled up with snow. তো যেগুলো কি স্নো দিয়ে ঢাকা আছে, বাট he didn't meet with the owner because owner lived in the, কোথায় ওনার কই বাস করে, ইন দ্য ভিলেজ, ঠিক আছে, এবং উটগুলো দেখতে অনেক লাভলি ছিল, ডার্ক এন্ড ডিপ ছিল, এবং সে সেগুলো কি করবে, সেগুলো সে ওইখানে সযত্নে রেখে দিবে, এবং এগুলোই বলবা। সো এইখানে যদি পড়ো দেখবা যে এখানে ও, তুমি যেটা ভাববা তার থেকে ও অনেক সুন্দর করে লিখবে, বাট ও সুন্দর করে লিখলে কি তোমার কবিতা যদি কমন না পড়ে তুমি কি সুন্দর করে লিখতে পারবা না? তুমি অবশ্যই এটা প্র্যাকটিস করবা নিজের মতো করে, ঠিক আছে। সো তুমি নিজের মতো করে এই কবিতাটা লিখবা, তারপর কি দেখবা যে আসলেই তুমি কি পারতেছো কিনা, তোমার হচ্ছে কিনা, এইভাবে করে তোমার পড়তে হবে। তার মানে আমি অলরেডি সামারিটা এইভাবে লিখে ফেলবো। এবার আসো সিম্বলিজম। সিম্বলিজম বোঝার আগে আমার এখানে কয়েকটা জিনিস আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন কি করব? তুমি আন্ডারলাইন করতে পারো উডস অ্যান্ড ফ্রোজেন লেক, দ্যাট মিনস ফরেস্ট। তারপর আমি কি বলতে পারি, দ্য জার্নি অফ স্পিকার ইজ এ জার্নি অফ লাইফ। তারপর এটা তো আমরা লাস্ট লাইনটা বলতে হবে। তারপর আমরা বলতে পারি উডস উইথ ফিল আপ উইথ স্নো, এখানে বুঝাচ্ছে যে এখানে উড গুলো কি ঢেকে যাচ্ছে স্নোতে, এন্ড নাই, ফরেস্টের মালিকটা নাই। ওকে, দ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ, এটাকে মিনিং করে দাঁড়াইতে পারো। তার মানে হি গিভস ইজ হার্সনেস বেল আ শেক, এটাও দিতে পারো, এন্ড ওয়ার্ডস। তার মানে দেখো এখানেও আমরা কি বলছে, যা সেই বলছে ওয়ান দ্য ডার্ক উইন্টার ইভিনিং ইজ বিউটি অফ স্নো ফ্লোয়িং। ওকে, তার মানে দেখছো আমি যেগুলো মার্ক করছি, আমি কিন্তু স্টিল নাও আমি এটা পড়ি নাই, ওইগুলাকেই কিন্তু ওরা সিম্বলাইজ করেছে। ওরা ওদের মতো মিনিং দাঁড় করেছে, তুমি তোমার মতো মিনিং দাঁড় করাবা, বাট প্রুভ দ্যাট তোমার মিনিংটা একুরেট। সো টিচার কখনোই তোমার মিনিং এর সাথে কন্ট্রাডিক্ট করবে না, কখনো বলবে না তোমার মিনিংটার সাথে যায় না, বাট যতক্ষণ না পর্যন্ত তুমি একদমই অপ্রাসঙ্গিক কোনো কিছু লিখবা, টিচারও এটা বুঝবে যে তুমি এই কবিতাটা সিন ভাবে দেখেছো। কারণ সব টিচার এই কবিতাটা যখন দিবে, সে শিওরলি থাকবে যে তুমি এটা পড়ো নাই, এই জন্য এটা দিবে। আর যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কবিতা দেয়, টিচার শিওর থাকবে যে তুমি এটা পড়েছো, ঠিক আছে। সো তখন ওই জায়গায় তোমার একদম একুরেসি বাই করার চেষ্টা করবে, কিন্তু এইখানে তোমার কিন্তু একুরেসি না হইলেও চলবে। ইটস দ্য প্লাস পয়েন্ট অফ সিন রাইটিং। ক্লিয়ার? নতুন যারা দুজন জয়েন করেছো তারা একটু তোমাদের পরিচয় দাও। প্রিমা অ্যান্ড রেনেসা সানজিদা, তোমাদের ফুল নেম অ্যান্ড তোমাদের হোম ডিস্ট্রিক্ট।